সুন্দর আর মায়ায় জড়ানো রূপনগর রাজ্য। রাজ্যের মানুষগুলোও ছিল সহজ সরল আর অনেক ভালো। তাদের একমাত্র ভরসা ছিল রাজা হীরকচন্দ্র। হীরকচন্দ্র ছিলেন মাটির মানুষ। সে অনেক ক্ষমতাধর হলেও রাজ্যের প্রতিটি মানুষকে অনেক ভালোবাসতেন এবং সুখে দুঃখে তাদের অনেক খোঁজ খবর নিতেন। রাজ্যের মানুষের কোনো অভাব ছিল না, তাই রাজ্যের মানুষগুলো তাদের রাজাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত। খুব ভালোই চলছিল রাজা হীরকচন্দ্রের রাজ্য শাসন। কিন্তু রাজা হীরকচন্দ্রের মনে কোনো সুখ ছিল না, কারণ রাজার কোনো সন্তান ছিল না। সে সবসময় ভাবত এই রাজ্যের একজন উত্তরাধিকার দরকার। মন্ত্রী, রানীকে অনেক বৈধ কবিরাজ দেখালাম, কিন্তু সবাই তো বলে রানীর সন্তান হওয়ার কোনো আশাই নেই। এখন কি করা যায় তুমি বলো? এই রাজ্যভার আমি কাকে দিয়ে যাব? আপনি চিন্তা করবেন না মহারাজ, একটা না একটা উপায় বেরিয়ে যাবে। আচ্ছা মন্ত্রী, আমি রাজ্যে বেরোতে চাই। অনেকদিন প্রজাদের কোনো খোঁজ নেওয়া হয়নি, তুমি ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আমি সব ব্যবস্থা করছি। পরদিন সকাল সকাল রাজা রাজ্য ভ্রমণে বের হলেন। একটি মেয়ে রাজার গাড়ির সামনে এসে হাজির হয়। মহারাজ, আমাকে সাহায্য করেন, আমার বাবা খুব অসুস্থ। আমার কবিরাজ দেখানোর সাধ্য নেই, আমার বাবাকে বাঁচান। রাজা এক প্রহরীকে দিয়ে রাজবৈদ্যকে ডাকতে পাঠায়, আর সে নিজেও সেই মেয়েটির বাবাকে দেখতে যায়। বাবা, বাবা, দেখো, মহারাজ নিজে আমাদের বাড়িতে এসেছেন, আর বৈদ্যমশাইও আসছে। তুমি আবার সুস্থ হয়ে যাবে বাবা। না রে মা, আমার আর সময় নেই, আমার এখন যাবার সময় হয়েছে। মহারাজ, আমার এই মেয়ের কেউ রইল না, আপনি ওকে আপনার দাসী করে আপনার মহলে জায়গা দিবেন দয়া করে। আর এটাই আমার শেষ ইচ্ছা। তুমি চিন্তা করো না, তোমার মেয়েকে আমি দেখে রাখবো। কিছুক্ষণ পর লোকটি মারা যায়, আর রাজা মেয়েটিকে দেখেই পছন্দ করে ফেলে। তাই সে মেয়েটিকে বিয়ে করে সসম্মানে দ্বিতীয় রানীর মর্যাদা দিয়ে প্রাসাদে নিয়ে যায়। কিন্তু বড় রানী রাজার এই সিদ্ধান্তে খুশি হয় না। মহারাজ, আপনি আমি থাকতে কেন আবার দ্বিতীয় বিয়ে করলেন? রানী, আমার তো একটা সন্তান দরকার, যা তুমি আমাকে দিতে পারোনি। আর একটা সন্তান ছাড়া এই রাজ্য শূন্য হয়ে থাকবে, তাই আমি আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বড় রানী ছোট রানীকে কখনোই ভালোভাবে মেনে নিতে পারল না। সে অনেকভাবেই ছোট রানীকে বিপদে ফেলার চেষ্টা করে, কিন্তু কখনোই সফল হতো না। এভাবে অনেক দিন কেটে গেল, কিন্তু দ্বিতীয় রানীরও কোনো সন্তান হলো না। রাজা আরো বেশি চিন্তায় পড়ে গেল। আমি অনেক আশা করে তোমাকে বিয়ে করেছিলাম যে তুমি আমাকে একটা সন্তান দিতে পারবে, কিন্তু আমার সব আশা যে মাটি হয়ে গেল। মহারাজ, আপনি চিন্তা করবেন না, বিধাতা চাইলে সব কিছুই সম্ভব। আপনি তার উপর ভরসা রাখুন, আশা হারাবেন না। রাজার যখন মন খারাপ হতো, তখন সে তার বাগানে গিয়ে গাছ, ফুল, পাখির সাথে সময় দিত আর গল্প করত। একদিন রাজা তার ছোট রানীকে নিয়ে বাগানে সময় কাটাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি পাখি কিছু লতা পাতায় আটকে গেছে। দেখো রানী, পাখিটা ওই লতা পাতায় জড়িয়ে কিরকম ছটফট করছে, বের হতে পারছে না। খুব কষ্ট হচ্ছে পাখিটার। তাই তো। চলুন মহারাজ, আমরা ওই পাখিটাকে সাহায্য করি। তুমি ঠিকই বলেছ রানী, চলো চলো ওই পাখিটাকে মুক্ত করে দেই। রাজা আর রানী দুজনে পাখিটাকে বাঁচানোর জন্য পাখির কাছে যায় আর পাখিটাকে মুক্ত করে দেয়। আর পাখিটা মুক্ত হওয়ার সাথে সাথেই একটি সুন্দর পরীতে রূপান্তরিত হয়। রাজা আর রানী অবাক হয়ে যায়। কে 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 তুমি? কি চাও? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। ভয় পেও না,
আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আসলে আমি একটা ভুলের জন্য অভিশপ্ত হয়ে পাখিতে রূপান্তরিত হয়েছিলাম, আর আজ তোমাদের স্পর্শে আমি আবার আগের রূপ ফিরে পেয়েছি। তোমরা আমাকে মুক্ত করেছো অভিশাপ থেকে, তাই আমি আজ তোমাদের কিছু দিতে চাই। বলো, তোমরা কি চাও আমার কাছে? আমার কোনো কিছুরই অভাব নেই, কিন্তু আমি নিঃসন্তান। এটা আমার সব থেকে বড় কষ্ট। ঠিক আছে, আমি তোমার সব কষ্ট দূর করে দিব। এই বলে পরী জাদু করে একটি গোলাপ ফুল দেয়, আর রাজা ও রানীকে বলে, এই নাও, এই গোলাপ ফুলটা নাও। 3 দিন সকালে তুমি ছোট রানীকে এই ফুল ধুয়ে পানি খাওয়াবে। তবে হ্যাঁ, অবশ্যই সেটা খালি পেটে খাওয়াবে। আর তোমার যে সন্তান হবে সে কিন্তু কোনো সাধারণ কেউ হবে না, সে অনেক বুদ্ধিমতী আর আশ্চর্য শক্তির অধিকারী হবে। এই বলে পরী উধাও হয়ে যায়। রাজা আর রানী অনেক খুশি হয় আর প্রাসাদে ফিরে যায়। কিছুদিন পর এক চন্দ্রগ্রহণের রাতে ছোট রানীর কোলে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা। চন্দ্রগ্রহণের সময় জন্ম নেয়, তাই রাজা এই কন্যার নাম দেয় চন্দ্রাবতী। ছোট রানী, আমি তোমার উপর খুব খুশি। আজ তুমি আমার অনেক বড় স্বপ্ন পূরণ করেছ। না না মহারাজ, আমি আর কি করলাম? পরিমায়ের জন্যই আজ আমি মা হতে পেরেছি। রানী, তুমি ঠিক বলেছ। ওদিকে বড় রানী রাজার সন্তান হয় মোটেও খুশি হয় না, বরং সে আরও রেগে যায়। না না না, এটা কিছুতেই হতে পারে না। আমি ছোট রানী আর তার সন্তানকে ভালো থাকতে দেব না। এভাবে অনেক দিন কেটে যায়। ওদিকে রাজকুমারী চন্দ্রাবতী বেশ বড় হতে থাকে। দেখতে দেখতে চন্দ্রাবতীর 4 বছর বয়স হয়ে যায়। মন্ত্রী, অনেকদিন হলো আমি রাজ্য ভ্রমণে যাই না। ভাবছি ছোট রানী আর মেয়েটাকে নিয়ে একটু রাজ্য ভ্রমণে বের হব। আমি কি ব্যবস্থা করব মহারাজ? হ্যাঁ, আগামী সোমবার আমার ভ্রমণের ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ। সোমবার দিন রাজা তার শিশুকন্যা আর তার ছোট রানী আর 2 প্রহরীকে নিয়ে রওনা দেয়। রাজ্য ভ্রমণ করে ফিরতে বেশ রাত হয়ে যায়। মহারাজ, আজ একটু রাত হইয়া গেল, আর আর ফিরতে হবে তো ওই জঙ্গলের পথ ধরে। হ্যাঁ, শুনছি ওই জঙ্গলে নাকি বাঘ বাস করে। এসব ভুল কথা। বিধাতার নাম নিয়ে চলো, প্রাসাদে ফিরি। এরপর তারা যখন মাঝ জঙ্গলে যায়, তখন হঠাৎ সিং গর্জন শুনতে পায়। আরে বাবা, বাঘ! পালাও পালাও পালাও! রাজা রানী আর রাজকন্যাকে ফেলে প্রহরীরা পালিয়ে যায়। তো বন্ধুরা, কি হবে এরপর? কিভাবে রাজা রানী আর রাজকন্যার রক্ষা পাবে এই হিংস্র বাঘের হাত থেকে? জানতে হলে অবশ্যই দেখতে হবে রাজকুমারী চন্দ্রাবতী গল্পের পরের পর্বটি। তো বন্ধুরা, সে পর্যন্ত ভালো থেকো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।